রুমের মধ্যে রাত্রেবেলা 2টা-3টার দিকে ধাক্কাইতেছে। তো এভাবে করে এসে কেউ দরজা ধাক্কায় না, অনেকগুলা মানুষ এনে এসে আমি বাংলাদেশে বাইচে আসছি। এখন যদি নামগুলো আমি কই ভাই, আমি বলি আমি একটা টিচারের কাছে কাজ করতে আসলাম, টিচার এই রং দেখাই দিল আমারে, তার মানে দুনিয়ার কোন জায়গায় ভালো জিনিস আছে? হ্যাঁ, 35 বছর বয়সে যদি আমি এখন নায়িকা হই, ইটস গোনা বি রিডিকুলাস। চাইলেই যারে চাই তাকেই পাই। আমার মনে হয় একটা বড়লোক বেটা বুটা বিয়া করে ওই বেটার পয়সা খাবো, পায়ের উপর পা দিয়ে, ইস কি শান্তিটা লাগবে। ধরো তোমার যারা এখন একদম নতুন যারা আছে তাদের মধ্যে কখনো দেখো নাকি যে তোমাদের অঙ্গনটাকে কোনো কারণে কোনো কাজের কারণে ছোট করে ফেললো বা ওদের কারণে আমাদের কিছু সাফার করতে হয়? হ্যাঁ, তুমি যেটা বললা যে ওই যে তুমি একটু আগে যেটা মেনশন করলা যে এটার সাথে এটা ফ্রি, হ্যাঁ ভুল মানুষ মাত্রই ভুল, সবাই ভুল করে। ওদের ভুল করার কারণে আমরা সিনিয়ররা অনেক ভাবে ঝামেলায় পড়ি। হ্যাঁ, তখন মনে করো ও হয়ে গেছে আপনি কেন না, আই এম লাইক হে ইউ হ্যাভ, মানে তোমার কি কোনো আইডিয়া আছে তুমি কি বলতেছো? কারণ যে বলতেছে সেও আসছে ওই ধরনের বাজে ব্যাকগ্রাউন্ড থেকে, যে ওগুলি করছে সেও আসছে বাজে ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, ভালো ব্যাকগ্রাউন্ড দেখলে সে ওটার সাথে মিলায় বুঝতে পারবে দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। So what I do, if I see anyone is doing pretty bad, I try to show them যে ভাই এটা ভালো এটা খারাপ, ভালোর পথে আসো, যা করছো করছো, ঠিক হয়ে যাও এখন। সো হ্যাঁ, একটু মাঝে মাঝে ঝামেলায় পড়ি, বাট এখন কি করার, বুঝে না পোলাপাইন, বোঝানোর চেষ্টা করি। আমরাও ভুল করছি এক সময়, আমরাও করছি হয়তো যেটাতে আমাদের সিনিয়ররাও এক সময় বিরক্ত হয়েছে, আমাদেরকে বুঝাইছে যে বাবা এটা না, এভাবে না। কি ধরনের ভুল করেছো শুরুর দিকে? শুরুর দিকে ভাই, শুরুর দিকে কি ভুল করতাম জানো? আমি এত লেজি ছিলাম, আমি লেট করে যাইতাম কাজে, বুঝছো? মানে এখনো বলে এই টাইম মতো যদি না যাস শোতে তাহলে কিন্তু খবর আছে। এরকম একটু টাইম নিয়ে 2-1বার ঝামেলা হয়েছে। গত 2-3 বছর যে করোনা মহামারী গেল আমাদের, তুমি যেহেতু তোমার পরিবারের একমাত্র বস, কিভাবে সামলে নিলে? আমার লোন নিতে হয়েছে মানুষের কাছ থেকে, যে আই হ্যাড টু টেক লোনস টু পে মাই বিলস, বিকজ আমার বাচ্চার জন্য আমার ভালো বাসা টাসা নিয়ে থাকতে হয়। সো আই হ্যাভ টু পে মাই বিলস, হুজ গোনা পে ফর মাই বিলস? আমি ডিজে ছাড়া অন্য কিছু করি না। সো আমি লোন নিতে হয়েছে আমার, এখনো লোন শোধ করতেছি। সো ইয়া, প্রিটি হার্ড লাইফ। নিঃসন্দেহে একমাত্র মানুষ হলে যে পরিবারের বড় কিছু, আমার খুব টায়ার্ড লাগে। আমার মনে হয় একটা বড়লোক বেটা বুটা বিয়া করে ওই বেটার পয়সা খাবো, পায়ের উপর পা দিয়ে, ইস কি শান্তিটা লাগবে। তারপর আবার চিন্তা করি নিজেকে নিজে কি উত্তর দিব, যে টাকার জন্য কাউকে বিয়ে করছি, পায়ের উপর পা উঠাই খাওয়ার জন্য? আই ক্যান নট ডু দ্যাট। আই এম অ্যান আর্টিস্ট, আমার ভিতরের আর্টিস্টটাকে মাইরে ফেলতে হবে তখন। হ্যাঁ, আমার ভিতরে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে, আমার ভিতর থেকে মিউজিক বের হবে না। এখন রাইট নাও আমি একটা গান লেখা টিউন করে মিউজিক দিয়ে বানাই ফেলতে পারবো, তখন আমি তো গিল্টিনেসের জন্য আমার ভিতর থেকে কিছু বেরই হবে না। একজন শিল্পীর ভিতরটা কতটা আত্মসম্মান বোধে টনটনা হতে হয়, এটা আমার মনে হয় অন্তত তোমার অঙ্গনে যারা আছে এখন নতুন যারা, তারা যদি তোমার এই কথাগুলো শুনে ভীষণ অনুপ্রাণিত হবে। আই উইশ হোক, আর উল্টাপাল্টা কিছু না করুক। দেশের বাইরে অনুষ্ঠানের অভিজ্ঞতা বলো। দেশের বাইরের অনুষ্ঠানের অভিজ্ঞতা অনেক ভালো। এখন মনে পড়ছে একটা খারাপ অভিজ্ঞতার কথা। ইয়েস, একবার একটা শো করতে গেছিলাম। হ্যাঁ, ওখানে কি করছে, ওখানে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছি, ঠিক আছে? আমি শোটা করা শেষ, এখন আমাদেরকে রুমের মধ্যে রাত্রেবেলা 2টা-3টার দিকে ধাক্কাইতেছে দরজা। হ্যাঁ, কিছু ড্রাঙ্ক পিপল আইসা। আই ওয়াজ লাইক যে মানে আমার শো শেষ অ্যান্ড এভরিথিং, আমাকে পেমেন্ট করতে আসছে, বাট পেমেন্ট করতে তো এভাবে করে এসে কেউ দরজা ধাক্কায় না, অনেকগুলা মানুষ এনে এসে। আই ওয়াজ লাইক যে আমার পেমেন্টও করতেছে না। সো পরে ওরা বলতেছে যে না পেমেন্ট করব, আমাদের সাথে এখন আপনি একটু আসেন, দেখা করেন, একটু বসেন, আমরা আফটার পার্টি করব, এই সেই হ্যান ত্যান। আমি লাইক ভাই আফটার পার্টি বলতে আমার ডিকশনারিতে কিছু নাই। আমি কাজ বলছেন স্টেজে উঠছি, 100 মানুষের সামনে স্টেজে উঠছি, চেহারা দেখাইছি, 100 মানুষের সামনে উঠে নেমে গেছি, এইটুকুই আমার কাজ। এরপরে আর কোনো আফটার পার্টি নাই, যাই হবে জনসম্মুখে হবে, এর পিছনে কিছু হবে না। সো তখন বলে যে না কেন আপা, খালি বসে আমাদের সাথে একটু গল্প করতে কি আসে যায়? আমি তো ভাই নতুন কারোর সাথে কমফোর্টেবল না গল্প করতে। হ্যাঁ, সো দ্য থিং ইজ এগুলা পরে when I said যে নো আমি পারবো না, আমার যে কাজ হয়েছে আপনি আমার পেমেন্টটা করে দেন, আমি চলে যাব, বিকজ আমাকে একদিনের জন্য ওখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, আমি একদিনই থাকবো, এর বেশি তো আমি থাকবো না। অ্যান্ড বলে যে তারপরে আমাকে ওখানে কোনো পেমেন্টই তারা করে নাই। They didn't pay me anything. I had to pay from my pocket and then I flew back to Bangladesh. কোথায় ছিল এটা? Should I tell this? My God, না।
আবার আরেকটা শোতে গেছিলাম, সেখানে তো আমার পাসপোর্টই হারাই গেল। হায় হায় ভাই, কত এই যে এখন একটা একটা করে মনে পড়তেছে। হ্যাঁ, আমার পাসপোর্ট হারাই গেছে, পাসপোর্ট দেয় না। ও মাই গড। পরে আমি বাংলাদেশের ইয়েতে তোমার এমবাসি, ওখানে যেতে হয়েছে আমার, মানে ট্রাভেল পারমিট নিয়ে আমি বাংলাদেশে বাইচে আসছি। এখন যদি নামগুলো আমি কই ভাই, বললাম না থাক, না এগুলো বলবো না। বাট দ্য থিং ইজ ইউ নো ইট ওয়াজ মাই ব্যাড এক্সপেরিয়েন্স, দ্যাটস হোয়াই আই নেভার ওয়ান্ট টু গো ব্যাক, নেভার। একটা গান বাজায় পয়সা কামাইতেছে, সেইটার মধ্যে যদি মানুষ এরকম বাজে জিনিস করে, মানুষের মনসত্ব কোথায় ভাই? আমাদের আর্টিস্টের মনসত্ব অনেক ক্রিস্টাল ক্লিয়ার, অনেক ভালো। আমরা পাগলামি ছাগলামি করতেছি ঠিক আছে, বাট আমাদের ভিতরটাই স্বচ্ছ, নাইলে আমাদের কাছে ক্রিয়েটিভিটি আসবে না। হ্যাঁ, আমরা কিন্তু বাতাস থেকে ক্রিয়েটিভিটি নেই, বাতাস থেকে। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। বাতাস যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ব্রিথ করতে পারি না, তখন আমরা মরে যাই। সো এরকম ক্রিয়েটিভিটি যদি আমরা নষ্ট করে ফেলি, আমরা কিন্তু বাঁচতে পারবো না, মরে যাব। শৈশবের কথা একটু বলো, কেমন ছিলে তুমি? অলওয়েজ ভেরি দৌড়াদৌড়ি লাফালাফি টাইপের ছিলাম, অ্যান্ড সো হ্যাঁ, এর জন্যই মনে হয় এখনো লাফালাফি করি। ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন দেখতে? বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতাম, বিজনেস করতে চাইতাম আব্বুর মতো, বাট লেটার অন আসলে ডিজেইং এই ঢুকে গেলাম, বিকজ অলওয়েজ চেষ্টা ছিল যে নিজে কিভাবে আগানো যায়। বিকজ আমার ইন্টারমিডিয়েটের পরে আব্বু হঠাৎ করে বলে যে তোমার বিয়ে করতে হবে। আচ্ছা। হ্যাঁ, সো ওই টাইমে আই ওয়াজ ইন লাভ উইথ সামওয়ান, আই ক্যান নট গেট ম্যারিড। সো বলে যে যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমাকে পড়াবো না। এই তো আমি ঝামেলায় পড়ে গেলাম, আমি কান্নাকাটি করে, আমি তো এখন আমাকে আমার আব্বু পড়াবেও না, বিয়েও করতে পুশ করতেছে। সো তখন আমি আমার তখনকার বয়ফ্রেন্ডকে বললাম যে আচ্ছা এখন আমাকে তো বিয়ে করতে বলতেছে, নাহলে তো আব্বু আর লেখাপড়া করাবে না। তখন বললো যে না, তুমি বলো তুমি বিয়ে করবে না, আই উইল টেক কেয়ার অফ ইউ, তুমি বলে দাও। তারপর বাসায় বলে দিলাম, বলে দেওয়ার পরে তো আমাকে এখন বিয়েও তারপরে অফ হয়ে গেল, তারপরে লেখাপড়ার জন্য কিছু করতেছে না। তখন আব্বু বললো যে এখন তোমারটা তাহলে তুমিই বুঝো। তারপরে এই ডিজেটা শিখলাম, শিখে নিজে কামানো স্টার্ট করলাম। এত কিছু থাকতে তোমার এই ডিজেইংটা বেছে নেওয়ার পিছনে কি ছিল? পুতুল, আমি আমার আরেকটা ইন্টারভিউতে বলছি যে আমি একটা টিচারের কাছে টিউশনি করতে গেছিলাম, বুঝছো। সো ওখানে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতাম। সো হি ওয়াজ এ টিচার, ম্যান, হি ইজ ডেড নাও। উনি আমাকে একটা পচা কথা বলছে, আই ডিডন্ট লাইক ইট। হ্যাঁ, তখন আমি বলি, মানে মুখটা খারাপ হইতেছে, আমি বলি আমি একটা টিচারের কাছে কাজ করতে আসলাম, টিচার এই রং দেখাই দিল আমারে, তার মানে দুনিয়ার কোন জায়গায় ভালো জিনিস আছে? হ্যাঁ, মানে ছোটকাল থেকে এগুলো দেখেই বড় হয়েছে। তা আওয়াজ দেখছি ভাই তাহলে আমি শিল্পর দিকেই ঢুকি, আমার বাপ শিল্প মনা মানুষ, উনি অ্যাটলিস্ট এই দিক দিয়ে উনি সন্তুষ্ট থাকবে যে না আমার মেয়ে শিল্পের দিকে গেছে। সো ওইটাই। আমার মা গান করতো, অ্যান্ড ছোটকাল থেকে আম্মুর কাছ থেকে হারমোনিয়াম বাজায় গান গাওয়া শিখছি। সো এভরিথিং, এর জন্য আমি ভাবলাম যে না শিল্পর দিকেই যাই, এদিক ওদিক যা হুদা কামে আমার মাথা মুথা নষ্ট করার দরকার নাই। পরে আমি টিচারকে বাই বাই দিলাম, বাই বাই, আমি তোমার চেয়ে বড় টিচার হয়ে দেখাবো। মেয়ে ডিজে কি ওয়ার্ল্ডে আসে নাকি আল্লাহই জানে তখন। হ্যাঁ, বিকজ আমরা তখন এত গুগল করতে হয়, ইউটিউব করতে, এগুলোও জানতাম না। তো তখন আমি ছেলেদেরকে দেখে দেখে শিখতাম, ছোটকাল থেকে টম্বার মতো আমার একটা ছেলেই হওয়া দরকার ছিল। তোমাদের কাজ তো মানুষকে নাচানো, ধরো তোমার সামনে যারা অডিয়েন্স আছে, মিউজিক দিয়ে, এখন আমি মিউজিক দিয়ে নাচিতে পারি, মিউজিক ছাড়াও নাচিতে পারি। আমি মিউজিক দিয়ে নাচানোর কথা বলছি এই মুহূর্তে। ওকে, যখন আমি ইংলিশ গান গেয়ে আটকে গেছি তখন আমি বাংলা দিয়েছি, এন্ড ওইটাতেই মানুষ নাচছি, বাট আই মেড শিওর যে আমি পাবলিক নাচে স্টেজ থেকে নামছি। দ্যাটস দ্য থিং। তার মানে কোনো না কোনো কৌশল কাজে লেগেই যায় আর কি। তুমি হ্যাঁ শিখে আসছি যে এর জন্য না নাচিয়ে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। কারোর মধ্যে এই প্রবণতা দেখো কিনা যে এটা শেখার কিছু নেই, করতে করতে হয়ে যায়। হ্যাঁ, বলে দূর গান বাজাইলেই তো হইলো, ডাউনলোড করে গান নামায় বাজাইলেই তো হলো, বাট নো, এটা আরো অনেক ব্যাপার আছে। হ্যাঁ, 2 থেকে 3 দিন আমরা আবার সেম স্টেটে আসি, কারণ আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় এটার জন্য। আমরা রেডি হই, কোন কাপড় পরবো, স্টেজে কি থাকবে, আর আমরা মনে করি কি গান শুনতেছি, সাউন্ড শুনতেছি, মজা লাগতেছে। বাট ডু ইউ নো, এত লাউড সাউন্ড, ইট ইজ অলসো ইনজুরিয়াস ফর হেলথ। একদমই মানে সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায় এত সাউন্ডে। হ্যাঁ, বিকজ আমাদের বাংলাদেশে প্রপারভাবে সাউন্ডও অনেক জায়গায় ব্যালেন্স করতে জানে না। এই ধরনের আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তো দেখা যায় একটা শো করার পর স্টেজ থেকে নামার পর আমার মাথা ঘোরায়, কানের মধ্যে টু এরকম করতেছে। হ্যাঁ, সো অনেক কিছু মেনটেন করতে হয়। মনে করে দূর গান বাজাইতেছে, আমরা তো গান শুনি হেডফোনে, এটা কি হয়?
নো, ইটস অ্যাকচুয়ালি আ ডিফারেন্ট থিং। সো তো আমি চাই যে শুধু যে আমি ডিজে এর জন্যই শিখাবো তা না, আমি একটা আর্টিস্টকে কিভাবে আর্টিস্ট হয় সেটাও শিখাইতে চাই। সো এর জন্য একটা প্রপার ইনস্টিটিউশন করেই আগাবো। ডিজে ব্যাপারটাকে এখনো শিল্পের পর্যায়ে ভাবতে কি শিখেছে বাংলাদেশের মানুষ? যে শিখেছে, এখন শিখেছে, এখন আমরা শিখাচ্ছি, এখন আমরা সেভাবে আমরা নিজেদেরকে সেভাবে রেডিও করছি, আমরা সেভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছি, বুঝাচ্ছি। বিকজ এখন দেখলাম যে ওদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে না বুঝাইলে বুঝবে না কিছু মানুষ, এর জন্য চোখে আঙ্গুল দিয়ে বুঝাচ্ছি, দিস ইজ ইট, ডু ইউ নো। তোমার কস্টিউম ডিজাইনার কে? তুমি আমি একাই করো? নিজে, হ্যাঁ আমি নিজে। মিক্স ম্যাচ গুলো কিভাবে করো? 70 দশকে আমার আম্মু ব্রিজিট বারদোতকে দেখে আইব্রো ফালাই দিছে। 70 দশকে 1970s এ সে আইব্রো ফালাই দিয়ে সে আইব্রো আর্ট করতো। হ্যাঁ, তোমার বাবা মা দুজনেই ভীষণ প্রগতিশীল, ভেরি ফ্যাশনেবল। আব্বু ছিল এরকম এটাকে কি বলে, চিপ ছিল, হ্যাঁ, এন্ড এরকম করে চুল রাখতো। সো আব্বুকে সবাই সোহেল রানা বলতো ওই টাইমে। সো ইয়া, ইভেন আমার আম্মু ফিল্মের অফারও পাইছিল কয়েকটা। হ্যাঁ, আমি মাঝে মাঝে ছবি দেখি তোমাদের, ভীষণ সুন্দরী, মানে অসম্ভব সুন্দরী একজন নারী। শি ওয়াজ ভেরি ফ্যাশন কনসিয়াস, ওখান থেকেই আসছে বিষয়টা। এখন কেমন? এখন তো সে আমাকে বলে, সে এখনো সে বলে যে এটার সাথে এটা ভালো লাগবে সনিকা, ওটার সাথে ওটা ভালো লাগবে। এখন সে বেসিকলি মেইনলি আমাকে গাইড করার ক্ষেত্রে সেই মূল ভূমিকাটা পালন করে। আচ্ছা, এখন আমাকে বলে যে তুমি তো সবই করছো সনিকা, একটা জিনিসই তোমার করা বাকি আছে। তো আমি বলি কি করা বাকি আছে? বলে তোমার একটা সিনেমাতে আমি এখন তোমাকে দেখতে চাই। তো আমার মায়ের লাস্ট ইচ্ছা এখন এটা যে সে আমার একটা সিনেমা দেখতে চায়। তোমার এরকম কোনো স্বপ্ন বা পরিকল্পনা আছে নাকি? এখন আমি মনে করি আমি তো রেডি না এগুলোর জন্য। হ্যাঁ, বাট বয়স আবার হয়ে গেছে, 35 বছর বয়সে যদি আমি এখন নায়িকা হই, ইটস গোনা বি রিডিকুলাস। কিন্তু তোমার মতন একজন জাত পারফর্মার, যার রক্তে পারফরম্যান্স, যার রক্তে শিল্পটা আছে, আমার মনে হয় না যে তার জন্য খুব একটা কঠিন হবার কথা। যদি তুমি অভিনয় করো, আমার ধারণা সেটাও তুমি দারুণ করবে। আই ট্রাইড, হ্যাঁ, বাট সিনেমা ইজ আ বিগ প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য আমার রেডি হইতে হবে। বাট আমি এরকম হইতে চাই না যে কেউ দেখে বলবো ও তো নায়িকা না, ও কেন করছে সিনেমা। নায়িকাকে নায়িকার মতোই দেখতে লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বা আমি ডিজে সনিকা হিসেবে অ্যাপিয়ার করলাম, পুরো ফিল্মটাই ডিজে সনিকা ফিল্ম হলো, দেন ইটস ওকে, দেন আই এম গোনা জাস্ট বি মাইসেলফ। সো আমি আমার মাকে বলছি, মা আমার একটু বয়স হোক, তখন যখন ডকুমেন্টারি কিছু হবে তখন আমরা নায়িকা হিসেবে দেখো, যদি ততদিন আল্লাহ হায়াতে রাখে, ইনশাআল্লাহ। এই মুহূর্তে জীবনটা যেরকম, ঠিক এই সময় এসে যদি জিজ্ঞেস করি যে কোনো অপ্রাপ্তি আছে কিনা, মানে সত্যিকার অর্থে ভালোবাসা পাওয়া ছাড়া আর কোনো অপ্রাপ্তি? এটাই অপ্রাপ্তি, এইটাই একটা অপ্রাপ্তি যে আমি আমার ইনোসেন্ট মন দিয়ে ভালোবাসছি, সেটাও চিট হইলাম। হ্যাঁ, তারপরে আমি একটা বিয়ে করলাম, সেখানেও চিটেড হইলাম। তারপরে আমি ডিভোর্সের পরে আরেক জায়গায় মন দিতে গেলাম, সেখানেও আমি চিটেড হইলাম। সো আর কত থাকতে চিটিং করার কথা আমার, কারণ সারাদিন ফেসবুকে এখানে টেক্সট আসতেই থাকে, আমি আপনার ফ্যান, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, এই সে চিট তো করবো আমি। এখন দেখি উল্টা হয়। হ্যাঁ, মেবি আমি বলবো হয়তো আমার পার্টনার্সরা অনেক বেশি ইনসিকিউরড হয়ে যায়, মেবি যে আমার এত, আমি চাইলেই যারে চাই তাকেই পাই। হ্যাঁ, এর জন্য মনে হয় ওরা ইনসিকিউরড হয়ে যায়, ওরা ইনসিকিউরড হয়ে মেবি জিনিস জানতেছে যে ওয়াই আই এম অলওয়েজ চিটেড ইন লাভ, ওয়াই আই ওয়ান্ট টু নো ফ্রম অল অফ ইউ। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমি কেন চিটেড হই অল দ্য টাইম, এভরি টাইম আই ওয়ান্ট টু ফল ইন লাভ। ইট মেক্স মি ফ্রাস্ট্রেটেড, কিন্তু জানো আই ফিল ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড প্রত্যেকবার আমি নিজের পুরা মনটা দিয়ে দিতে চাই, কিন্তু একদম সুপার লয়াল থাকতে চাই। বাট ফার্স্টেই একটা জিনিসে ধাক্কা খেয়ে যাই, অ্যান্ড তারপর আমি আবার নিজেকে গুটায় ফেলি। ইভেন আফটার দ্য ডিভোর্স আই ট্রাইড, ইটস দ্য সেম কেস ম্যান। এই যে ধাক্কা খাও, অবশ্যই ভেঙে চুরে যাও ভিতর থেকে, শক্ত মানসিকতার আবার ঠিক হইতে হয় কত কষ্ট করে। ঠিক হওয়ার প্রক্রিয়াটা কি, কিভাবে নিজেকে সামলে নাও? কখনো এমন হয়েছে যে আমার এই জীবন আর ভালোই লাগছে না, আমি কেন এরকম বারবার হচ্ছে আমার সাথে? হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই জীবন ভালো লাগছে না, তখন আমি হাত কেটে ফেলছিলাম। I attempted suicide once, বাট তখন দেখলাম যে আমি যদি মরে যাই ওদের তো আরো শান্তি, ওরা তো আরো উল্টা আমি বেঁচে থাকবো, ওরা দেখবে যে আমি কত ফান করতেছি আর কত লাইফটা এনজয় করতেছি, এটা দেখে ওরা জেলাস হবে। তরুণ প্রজন্মের মধ্যে যে
আত্মহত্যা প্রবণতা বাড়ছে দিন দিন। হ্যাঁ, এর অনেক বড় একটা কারণ এই প্রতারিত হওয়া, প্রবঞ্চিত হওয়া, নারী পুরুষ উভয়ের না ক্ষেত্রেই না, বলছি। কেন আত্মহত্যা করবে? উল্টা ও বেঁচে থাকবে, ও ভালো থাকবে, যাতে ওকে দেখে ওর পার্টনার মনে করে যে এই ও আমার কাছে এত ভেঙে পড়ছিল আমার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আমি ওকে ভালোবাসাটা দেই নাই, বাট ওর তো আরো ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু ও তো এর চেয়ে আরো বেটার আছে। দ্যাটস দ্য গেম। শেখা যায় যে কি করে নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে পরিপূর্ণ ভাবার জন্য শুধুমাত্র সঙ্গীর উপরে নির্ভর করতে হবে আমাদের আবেগের জায়গাগুলো থেকে। সেই জায়গাটা কিন্তু দারুণ লাগলো সোনিকা তোমার। এবং আমি আজকে জানতাম যে তোমার কাছ থেকে ভরপুর প্রাণ শক্তি নিয়ে বাসায় ফেরা হবে। যারা এই মুহূর্তে দেখছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কথাই আমি বারবার বলবো, সোনিকার এই দিকটাকে কিন্তু অনুসরণ করা যেতেই পারে।